গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছিস? মন শরীর সবার সতেজ সুন্দর আছে? তোদের যদি মন শরীর ভালো থাকে বা মন শরীর খারাপ থাকে, তো এই লেকচারটা সবার দেখতে লাগবে, কারণটা খুব বিউটিফুল কিউটস একটা লেকচার হতে যাচ্ছে। তোদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর একটা ইম্পর্টেন্ট টপিক ইউনিট 7 পড়াশোনা করতেছি, কোয়ান্টাম মেকানিক্স। এটা কিন্তু তোদের আসতেই থাকবে, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে, তোরা জানিস। এটা 4 মার্কস থাকবে, এবং 4 মার্কস পাওয়ার জন্য আমরা কি জানি যে এইখানে প্রচুর পরিমাণ কোশ্চেন সলভ করতে লাগবে। আর কোশ্চেন গুলো কোথায় পাবো? ফিজিক্স অ্যাপের ভিতরে যে ক্লাস 12 এর ব্যাচ আছে, ব্যাচ 96, সেই ব্যাচের ভিতরে কন্টেন্ট সেকশনে অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি। ওই অ্যাসাইনমেন্টে তোরা কি পাচ্ছিস? তোরা হচ্ছে সবগুলা কোশ্চেন পাচ্ছিস। হ্যাঁ, তো এই কোশ্চেন গুলার সলিউশন তোরা করে যা। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই সলিউশন থেকেই সবকিছু আসবে। তোরা এই জিনিসটা তোরা পরবর্তীতে মেলায় নিস, যখন টেস্ট পেপার পাবলিশ হবে তোদের সেমিস্টার 4 এর জন্য, টেস্ট পেপারে দেখবি যে এগুলা কোশ্চেনই দেওয়া থাকবে, এর বাইরেও কিছু কোশ্চেন দেওয়া থাকবে। ওগুলো তখন আমরা কি করবো হচ্ছে সলভ করব। তো টেস্ট পেপারেই যদি কমন পাইস তাহলে তো এক্সামে কমন পাবি, এটা তো হচ্ছে স্বাভাবিক জিনিস। তার জন্য তোদের বলবো, আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিতেছি অ্যাসাইনমেন্ট গুলো ভালো করে কর। এই অ্যাসাইনমেন্ট গুলো করলে তোরা কি পাবি হচ্ছে সমস্ত কোশ্চেন আরামসে গিয়ে পরীক্ষায় লিখে আসতে পাবে। তো আমরা যদি দেখিস তোদের ইউনিট 7 এর সবকিছু থিওরি অলরেডি হয়ে গেছে, এবং অ্যাসাইনমেন্টের পার্ট এ পার্ট বি হয়ে গেছে। আজকে আমরা অ্যাসাইনমেন্টের পার্ট সি করব। তো অ্যাসাইনমেন্ট করতেছি পার্ট সি, যেখানে পার্ট বি তে আমরা লাস্ট হচ্ছে কোশ্চেন নাম্বার 44 অবধি আলোচনা করছি। ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট ইউনিট 07 অ্যাসাইনমেন্ট পার্ট কত হচ্ছে? পার্ট সি। তোদের মাথায় রাখিস, এখন যেগুলো কোশ্চেন দিতেছি, এখন এতগুলো তো করে কোশ্চেন দিতেছি, এবং পরবর্তীতে টেস্ট পেপার পাবলিশ হওয়ার পর নতুন যে কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেন গুলো ওইখানে কিন্তু অ্যাড হইতেই থাকবে। তো তোরা এইগুলা কোশ্চেন করে যাবি, এগুলা কোশ্চেন করে গেলে তোরা আছে এক্সামে আরামসে ভালো রেজাল্ট করে আসবি, কোনো চাপ নিস না। ওকে, যদি এখন থেকে ঠিক করে পড়িস, কেউ জমায় জমায় রাখিস না যে আমি পরবর্তীতে পড়বো, পরবর্তীতে পড়লে তো হয়ে গেছে। ওকে, তাহলে ওই পড়া রেডি হইতে হইতে অবস্থা শেষ হয়ে যাবে। চল তাহলে আজকে আমরা শুরু করি। তো কোশ্চেন গুলো কি কি আছে একবার হচ্ছে তোরা দেখে নে। ওকে, তো কোশ্চেন নাম্বার আমরা একটু দেখি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 44 অবধি হয়ে গেছে না? এবার 45 অবধি দেখি। দেখ, থিওরি টাইপের যেগুলো কোশ্চেন আছে নোটসে আছে, ওগুলো তো নোটসেই থাকবে, বা তোরা কি করবি, আমি সলিউশন আপলোড করে দেবো, সলিউশনের পিডিএফ, ওইটার ভিতরে একদম এ টু জেড সবকিছু পাওয়া যাবে। ঠিক আছে, যাদের এই মনে হবে যে আমি নোটসে লিখতে পাই নাই বা আমি বুঝতেছি না কতটুকু কতটুকু লিখবো, তোরা কি করবি হচ্ছে সলিউশনের পিডিএফটা দেখে নিবি। সলিউশনের পিডিএফ এ একদম এ টু জেড কেমন করে এক্সামে লিখতে লাগে আমি সবকিছু ওগুলো হচ্ছে লেখায় রাখছি। ওকে, অনলাইনের জন্য বলতেছি, আর অফলাইনে তোদের আমি জেরক্সই দিয়ে দেবো। ওকে, তো এবার দেখ কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 45 কি বলছে? বলছে যে একটি ফোটনের তরঙ্গদৈর্ঘ্য এবং ভরবেগের সম্পর্ক। সিম্পল জিনিস, আমরা একটা ফোটনের তরঙ্গদৈর্ঘ্য ভরবেগের কি সম্পর্ক জানি? 45, একটা ফোটনের ক্ষেত্রে ফোটনের এনার্জি ইকুয়াল টু ই ইকুয়াল টু কত হয়েছে? এইচ নিউ হয়। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু এইচ নিউ হয়। আবার আমরা আইনস্টাইনের গতিসূত্র থেকে জানি ই ইকুয়াল টু রুট ওভার কত হচ্ছে? পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত হচ্ছে? এম জিরো স্কোয়ার সি টু পাওয়ার কত হচ্ছে? 4। কিন্তু ফোটনের জন্য ফোটনের রেস্ট মাস কত হয়? ফোটনের রেস্ট মাস 0 হয় ফর ফোটন। হ্যাঁ, ফোটনের রেস্ট মাস 0 হয়, তাহলে ই ইকুয়াল টু কত হচ্ছে? রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত হচ্ছে? 0। তাহলে এখান থেকে বলতে পারি ই ইকুয়াল টু কি বলতে পারি? পি সি বলতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি ই এর মান কত গেল হচ্ছে পি সি, আর এইচ আর নিউ এর মান কত? সি বাই হচ্ছে ল্যামডা। তাহলে সি সি কাটলো, তাহলে সম্পর্ক কি দাঁড়ালো? ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই পি। তাহলে দেখ, তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 46। 46 এ কি বলছে দেখ, বলছে যে এম ভর এবং ই আদান সম্পূর্ণ একটি ইলেকট্রন ভি বিভব প্রয়োগ করে ত্বরান্বিত করা হলো। গতিশীল ইলেকট্রনের সঙ্গে জড়িত ডিবগুলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা নির্ণয় করো। এটা তো অলরেডি হয়ে গেছে, নোটসেই আছে, দেখিস নোটসে করছি না, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই রুট ওভার 2 এম ই ভি। ওকে,
এটা দেখিস, আমরা করে নিয়েছি নোটসে ইলেকট্রনের ক্ষেত্রে। যদি এইচ বাই না আর এটা যদি ভ্যালু পুট করি, ভ্যালু পুট করার পর হচ্ছে ইলেকট্রনের জন্য হচ্ছে 12.27 আসছিল, মনে করে দেখ। ওকে, তো নোটসে হয়ে গেছে। এগুলা ইলেকট্রনের সবগুলা ভ্যালু পুট করে দিবি, 12.27 বাই রুট ভি অ্যাংস্ট্রম, এটা আসছিল না? তো এটার প্রুফটা কোথায় আসছে? নোটসে আছে। হ্যাঁ, প্রুফ তাহলে কোথায়? নোটসে আছে। এই অ্যান্সারটা দেখবি করা আছে। 47 47 নাম্বার কোশ্চেন কি বলছে দেখ। বলছে যে কোন কণার ভরবেগের সঙ্গে ডিবগুলির তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের লেখচিত্রটি ড্র করো। এটাও তোদের আগেই হয়ে গেছে, ঠিক আছে? কারণটা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, একটা বাড়লে আর একটা কি হচ্ছে? কমে। এটা অলরেডি আমরা কি হচ্ছে? নোটসে করেই নিছি। কোশ্চেন নাম্বার 48। কোশ্চেন নাম্বার 48 কি বলছে এটা? ওকে, বলছে একটি ধাতুর উপর 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি 0.3 ইলেকট্রন ভোল্ট হয়। ধাতুটির কার্য অপেক্ষক ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করা। স্টার দিয়ে এটা খুব সুন্দর কোশ্চেন। হ্যাঁ, বলছে কোন ধাতুর উপর কত তরঙ্গ দৈর্ঘ্যের 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি কিসের সমান হয়? হচ্ছে নিবৃত্তি বিভবের সমান হয়। হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ই ভিএস, নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়ালের সমান হয়। ঠিক আছে, যেটা দেওয়া আছে 0.3 ইলেকট্রন ভোল্ট। ধাতুটির কার্য অপেক্ষক ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করো। তাহলে কার্য অপেক্ষককে প্রকাশ করো, তাহলেই হয়ে যাবে। ওকে, সিম্পল জিনিস। তাই এগুলো লেখা হয়েছে। তো অ্যান্সারটা দেখি আমরা। যেগুলা ভ্যালু দেওয়া আছে লেখে নে, তোদেরকে হচ্ছে সবসময় সুবিধা হবে। তাহলে কত আছে হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে 48, ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 48 এ তাহলে কি দেওয়া আছে? ল্যামডা ইকুয়াল টু দেওয়া আছে 5000, অ্যাংস্ট্রম দেওয়া আছে, দ্যাট ইজ 5000 ইনটু 10 টু দি পাওয়ার -10 কত হচ্ছে? মিটার। তারপরে ই ম্যাক্স মানে গতিশক্তির ম্যাক্সিমাম মান, দ্যাট ইজ হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। ওকে, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে? হচ্ছে 0.03 ইলেকট্রন ভোল্ট। ওকে, যেটা ইভিএস এর কি হয়? সমান হয়, আমরা জানি। তাহলে আইনস্টাইনের সূত্র থেকে কি জানি আমরা? আইনস্টাইনের সূত্র থেকে জানি আমরা যদি কোথাও এইচ নিউ শক্তি দেই, এইচ নিউ শক্তিটা প্রথমে কার্য অপেক্ষক হয় এবং বাকিটা কি করতে হচ্ছে? গতিশক্তি রূপে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার রূপে কি করতে হচ্ছে? বের হয়ে যায়। ওকে, এগুলা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? 50 বের করতে লাগবে। তাহলে 50 ইকুয়াল টু দেখ এইচ নিউ মানে কত হচ্ছে? এইচ সি বাই ল্যামডা, কারণটা ল্যামডার রেসপেক্টে দেওয়া আছে। মাইনাস কত? এটা হচ্ছে 50 মাইনাস কত হচ্ছে? এটা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। দুটোরে ভ্যালু পুট করে দে। তাহলে আমাদের কার্য অপেক্ষকই চাইছে, কার্য অপেক্ষকের ভ্যালু এটা কত হবে? এটা। আর হচ্ছে দেখ এইচ সির ভ্যালু কত? তোদের এইগুলা কিসে দেওয়া আছে? ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে। ওকে, এটাও অ্যাংস্ট্রমে দেওয়া আছে। তাহলে কি করে? এইচ সি অ্যাংস্ট্রমে লিখে নে। অ্যাংস্ট্রমে লিখলে কত হয় জান মনে আছে? 12400 অ্যাংস্ট্রম ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, মাথায় রাখিস। আর ল্যামডা কত দেওয়া আছে? হচ্ছে 5000 অ্যাংস্ট্রম মাইনাস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটার মান কত দেওয়া আছে? এটা ইলেকট্রন ভোল্ট 0.03 ইলেকট্রন ভোল্ট। দেখ এইখান থেকে অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম কাটবে না, তাহলে এটা যে কাটাকাটি করার পর যেটা পাবি এটাও ইলেকট্রন ভোল্ট, এটাও কি পাবি? ইলেকট্রন ভোল্ট। বিয়োগ করে দিবি, অ্যান্সার চলে আসবে। কত শর্টকাট আমি তোদের করা শেখাচ্ছি। তাহলে 50 ইকুয়াল টু দেখ 0 0 কাটলো, 0 0 কাটলো। এবার 124 কে আমরা 50 দ্বারা ভাগ করতেছি। ঠিক আছে, 2 পয়েন্ট সামথিং হইতেছে। আর 0 পয়েন্ট ওটা কত দেওয়া ছিল? 0.03 না 0.3 দেওয়া ছিল? সরি, 0.3 দেওয়া ছিল এটা। তাহলে হচ্ছে এটা থেকে কাটাকাটি করলে এমন মোটামুটি আসতেছে হচ্ছে 2.18 ইলেকট্রন ভোল্ট। তাহলে কার্য অপেক্ষক ইলেকট্রন ভোল্ট এককে হয়ে গেল। কিউটসা জিনিস। তো সবসময় মাথায় রাখবি, দেখ এটা অ্যাংস্ট্রমে দেওয়া আছে, আমরাও এইচ সির ভ্যালু কত বসাইলাম? অ্যাংস্ট্রমেই বসাইলাম। অলরেডি কিন্তু মুখস্থ করাইছি তোদেরকে। এগুলো দিয়ে করলে কি হবে বলতো? তোদের কোশ্চেনের বারবার জুল থেকে
ইলেকট্রন ভোল্টকে জুলের এলাকা কনভার্সন থেকে বেঁচে যাবে। তাহলে ক্যালকুলেটরে হচ্ছে বারবার 1.6 × 10⁻19 দিয়ে গুণ ভাগ করা বেঁচে যাবে, অনেকটা টাইম বাঁচবে। ওকে, ভুল হওয়ার চান্সও কম থাকবে। তো এইচসি এর ভ্যালু মাথায় রাখিস, আবার বলে দিতেছি, 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট হয়। হ্যাঁ, ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট হয়। যদি ন্যানোমিটারে থাকে ডাইরেক্ট এটা বসাই দেবো। আর কত হয়, 12400 অ্যাংস্ট্রম ইলেকট্রন ভোল্ট। যদি অ্যাংস্ট্রমে থাকে তাহলে এটা হচ্ছে লিখবো, একটা শূন্য এক্সট্রা হবে। কারণ ন্যানোমিটার মানে 10⁻⁹ আর হচ্ছে অ্যাংস্ট্রম মানে 10⁻10, একটা শূন্যেরই এপাশ ওপাশ। ঠিক আছে, ওকে। তো এই কোশ্চেনটা গেল। নেক্সট কোশ্চেনে তাহলে আসি আমরা, এটা লিখে নে। যদি কারো না হয়ে থাকে কিউটসা কোশ্চেন লিখে নে। তো নেক্সট কোশ্চেন কি আছে দেখ, আমরা নেক্সট কোশ্চেনে আসতেছি। ওকে, কোশ্চেন নাম্বার 49। কোশ্চেন নাম্বার 49 কি বলছে দেখ, বলছে যে 1.8 ইলেকট্রন ভোল্ট কার্য অপেক্ষক বিশিষ্ট কোন ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎক্রিয়া ঘটলে সর্বোচ্চ 0.5 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন নিঃসৃত হয়। ধাতুটির নিবৃত্তি বিভব কত? তো দেওয়াই আছে অ্যান্সার। ওকে, তাহলে কি বলছে 49 কি কি দেওয়া আছে লিখলেই হবে। দেখ, বলছে যে কার্য অপেক্ষক কত দেওয়া আছে, 50 দেওয়া আছে 1.8 ইলেকট্রন ভোল্ট। এবার বলছে কার্য অপেক্ষক বিশিষ্ট কোন ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎক্রিয়া ঘটলে সর্বোচ্চ গতিশক্তি সম্পূর্ণ, তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে হচ্ছে 0.5 ইলেকট্রন ভোল্ট। ওকে, গতিশক্তি সম্পূর্ণ ইলেকট্রন নিঃসৃত হয়, ধাতুটির নিবৃত্তি বিভব। দেখ, আমরা জানি নিবৃত্তি বিভব মানে কত, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ারের সমান। তাহলে এটা কিসের সমান হচ্ছে, ই ভি এস এর সমান, ইকুয়াল টু 0.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি হচ্ছে, ই কেটে গেল, তাহলে এখান থেকে কত আসলো, ভিএস ইকুয়াল টু হচ্ছে 0.5 ভোল্ট। এটা হচ্ছে অ্যান্সার, কি উঠছে অ্যান্সার। এটা তোদের দরকারই নেই। অনেকে কনফিউজ হয়ে থাকিস বলে, স্যার এখানে হচ্ছে কার্য অপেক্ষক দেওয়া আছে ওটা ইউজ করলেন না। দরকারই নেই ইউজ করতে, তা আমরা কি ইউজ করব? ওকে, যার দরকার নাই তাকে নিয়ে বেশি মাথা ঘামায় লাভ আছে? তোরা ঘামাইতে থাক। এই বয়সে দেখিস না, যেটা জিনিসের দরকার নাই ওটাকে নিয়ে কি হারে মাথা ঘামাইতেছিস, আর যেটা দরকার আছে ওটাকে নিয়ে কিচ্ছু চলতেছে না, না। ওকে, তাহলে দেখ এবার কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 50 কি বলছে, আরে এটা স্টার দে। কোশ্চেন নাম্বার 50 আর 51 স্টারের ফুল ঝুড়ি দিয়ে রাখ। কি বলছে দেখ, বলছে বস্তু তরঙ্গ বলতে কি বোঝো? তা বস্তু তরঙ্গ কি জিনিস এটা কিন্তু নোটসে লেখাইছি। তাহলে ফার্স্ট পার্টটা নোটসে, বা তোরা অ্যাসাইনমেন্টের সলিউশনের ভিতরেও পাওয়া যাবে। ওকে, সেকেন্ড পার্ট কি বলছে, বলছে এম ভরের একটি আহিত কণার সঙ্গে সংশ্লিষ্ট ডি বগলি তরঙ্গ ল্যামডা এর পরিবর্তন 1/√v এর সঙ্গে একটি লেখচিত্রের সাহায্যে দেখাও। তারপরে বলছে লেখচিত্র থেকে কিভাবে কণাটির আধানের মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। খুব সুন্দর, আর একবার কোশ্চেনটা পড়ে নে। কি বলছে কোশ্চেনটা যদি পড়িস তোরা, বলছে যে এম ভরের একটা কণা দেওয়া আছে, এর সঙ্গে সংশ্লিষ্ট ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে বলছে, এটার পরিবর্তন দেখাইতে বলছে 1/√v এর সাথে। ঠিক আছে, এটা দেখাইতে বলছে, সিম্পল জিনিস। এবার বলছে এই গ্রাফের সাহায্যে কিভাবে তুই আধানের মান সম্পর্কে পাবি। এটার ডিটেলস নোট তো আমি তোদের লেখায় রাখছি, সলিউশনে তোরা পাওয়া যাবি। নোটসে পাবি না, হ্যাঁ, বাট তোদের যে সলিউশনের পিডিএফটা আছে ওটার ভিতরে পাওয়া যাবে। কিন্তু আমি বোঝাই দিতেছি কি জিনিস বলছে। দেখ, আমি একটা জিনিস একটু আগে কি বললাম, যে গতিশক্তি ল্যামডা ইকুয়াল টু কত হয়, h/p। এবার বলছে এম ভরের একটা বস্তু কণা যার আধান কত আছে হচ্ছে কিউ, এবং সেটা ভি বিভবের মধ্যে যদি পড়ে তাহলে কি হবে দেখতো। আমরা জানি গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার হয়, এটা ইকুয়াল টু কিসের সমান হয়, কিউ ভির সমান হয়। ঠিক আছে,
কিউ ইন্টু ভি, সবাই জানি সেটা, কারণ ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি ওই সূত্র থেকে আসতেছে। এগুলো নোটসের ডিটেলসে বোঝাইছি, যারা বুঝিস নাই শোন। আমরা কি জানি কার্য শক্তির উপপাদ্য অনুযায়ী কার্য কিসের সমান হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি, কার্য শক্তির উপপাদ্য থেকে বলতে পারি কার্য হচ্ছে গতিশক্তির সমান হয়। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হবে, হাফ এম ভি স্কোয়ার বাই কত হচ্ছে কিউ ইন্টু ভি। এটাকে উপর নিচে এম দ্বারা গুণ করলে কত পাবো, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই কত হচ্ছে 2m ইকুয়াল টু কত হচ্ছে কিউ ইন্টু ভি। তাহলে এখান থেকে এম ভি মানে কত হচ্ছে পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কত আসলো 2m কিউ ইন্টু কত হচ্ছে ভি। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু কত পাবে, রুট ওভার 2m কিউ ইন্টু ভি। তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশনে পুট করে দে, পুট ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 পুট করলে ল্যামডা ইকুয়াল টু কি পাইতেছিস, দেখ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, পি মানে হচ্ছে রুট ওভার 2m কিউ ইন্টু ভি। তাহলে এগুলা কনস্ট্যান্ট গুলোকে আলাদা কর, এটাকে কি পাবি, ল্যামডা ইকুয়াল টু তাহলে এইচ বাই রুট ওভার 2m কিউ ইন্টু 1 বাই রুট ওভার ভি। এটা লেখা যায়, এটাকে আশা করি কারো কোনো প্রবলেম নেই। ওকে, তো দেখ এটা যদি হয় এইচ কনস্ট্যান্ট, একটা আধানের ক্ষেত্রে এম কনস্ট্যান্ট, আধানের কি হচ্ছে আধান কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর ভি কি করতে পারি আমরা, বাইরে থেকে চেঞ্জ করব, যত ইচ্ছা অত দিতে পাবো। তাহলে দেখ ল্যামডা প্রপোর্শনাল টু কত হচ্ছে 1 বাই রুট ভি বলা যায়, 1 বাই রুট ভি। এবার আমাদের গ্রাফ চাইছে, গ্রাফ কিসের গ্রাফ চাইছে ভালো করে দেখতো একটু, এইটার সাপেক্ষে এইটার গ্রাফ চাইছে না। তাহলে আমাদের এটা কিসের মতো লাগতেছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস কত হচ্ছে সি। তাহলে এটা কিসের গ্রাফ যাচ্ছে, এক্স 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 অ্যাক্সিসে এটা দেওয়া আছে, তাহলে এদের গ্রাফটা কেমন হবে দেখ। গ্রাফ যদি দেখিস তুই, গ্রাফ এমন পাবি, এইদিকে হচ্ছে 1 বাই রুট ভি চাইছে, মাথায় রাখিস, আর এইদিকে কি চাইছে হচ্ছে ল্যামডা। এবার রুট ভি আছে, এই পুরাটাই আছে, তাহলে একটা সরলরেখার গ্রাফ হবে না। দেখ আর যদি এটা এটা জিরোতে এটা জিরো হবে, তাহলে মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। তাহলে এটা কোথায় যাবে, একটা মূল বিন্দুগামী সরলরেখা যাবে। এটা তাহলে কি গেল হচ্ছে গ্রাফ গেল। ওকে, এবার তোরা দেখ এটার যদি কি করিস হচ্ছে স্লোপ বের করিস, স্লোপ কত হবে, এইদিকে দেখ, এদিকে সবাই লক্ষ্য কর, এটাই তো গেল, এটা কিসের মতো গেল হচ্ছে, আমি বললাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস কত হচ্ছে সি, এটার মতো না। তাহলে ভালো করে দেখ, এটাকে যখন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি লিখলাম, সি ইকুয়াল টু কত জিরো, সি ইকুয়াল টু জিরো হওয়ার জন্য এটা মূল বিন্দুগামী হচ্ছে, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাইতেছে, মূল বিন্দু দিয়ে যাইতেছে সি ইকুয়াল টু জিরোর জন্য। এবার এক্স মানে কত হচ্ছে 1 বাই রুট ভি না, কারণটা এক্স অ্যাক্সিসে কি লিখছি 1 বাই রুট ভি, এটাই কোশ্চেনে চাইছে। এবার তাহলে এম ইকুয়াল টু কি পড়ে থাকলো, এম ইকুয়াল টু যদি দেখিস এই বাকি পার্টটা না, তাহলে স্লোপ ইকুয়াল টু কত আসলো, স্লোপ বা নতি ইকুয়াল টু কত আসলো, এম ইকুয়াল টু এইচ বাই রুট ওভার কত হচ্ছে 2m কিউ। এবার দেখ এই যখন একটা গ্রাফ ড্র করবি, গ্রাফ ড্র করার সঙ্গে সঙ্গে এইখানকার স্লোপ বের করতে পাবি কি পাবি না, পাবি। স্লোপ কেমন করে বের করি, এম ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স। অর্থাৎ এইদিকে চেঞ্জ কতটা পাইলি ওইটা এখানে লিখবি, এইদিকে চেঞ্জ কতটা পাইলি এখানে লিখবি, দুটাকে ভাগ করে দিবি, ভাগ করলে কি হচ্ছে স্লোপের মান পাওয়া যাবে। এবার স্লোপ ইকুয়াল টু সাপোজ কথার কথা কিছু একটা পাইলি, এম এর ভ্যালু পাইলি 3, এক্সাম্পল হিসেবে বলতেছি, এম এর ভ্যালু 3 পাইলে দেখ 3 এখানে পুট করলি, 3 পুট করলে তুই কি পাবি, এইদিকে 3 জানিস, এইচ এর মান জানিস, 2 এর মান জানিস, এম এর মান জানিস, ওখান থেকে কিসের মান বের করে নিবি, কিউ এর মান বের করে নিবি। তাহলে অ্যান্সার কেমন করে লিখতে লাগবে, অ্যান্সার হচ্ছে যে আমরা ল্যামডা ভার্সেস 1 বাই রুট ওভার ভি এর গ্রাফের স্লোপ থেকে পাই এটা, এবং স্লোপটা জানা থাকলে আমরা পরবর্তীতে এটা থেকে কিউ এর মান বের করতে পারবো। তো এটা ডিটেলস নোটটা এক্সামে কেমন করে সাজায় লিখতে লাগবে সেটা তোদের কি করা আছে হচ্ছে সলিউশন আপলোড করা আছে। ওকে, পিডিএফ সলিউশন যেটা আছে, তো একদম ভাষাটা ওইখানে পাওয়া যাবে, আমি এখানে বোঝাই দিলাম যে কেমন করে করতে লাগবে কি করতে লাগবে, ঠিক আছে। তো এটা লেখে নে, নেক্সট কোশ্চেনে আমরা আসবো, নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখিস, আগেই বলে দিছি, কোশ্চেন নাম্বার 50 এবং 51 খুবই খুবই ইম্পর্টেন্ট তোদের জন্য।
কোশ্চেন নাম্বার 51 পর এখন সবাই। কি বলছে বুঝতে পাবে। কোশ্চেন নাম্বার 51 বলছে E ইকুয়াল টু মাইনাস E0 I ক্যাপ where E0 greater than 0 স্থির তড়িৎ ক্ষেত্রের ভরের স্থির স্থির তড়িৎ ক্ষেত্রে ভরের একটি ইলেকট্রন V ইকুয়াল টু মাইনাস V0 I ক্যাপ যেখানে V গ্রেটার দেন 0 বলছে বেগ নিয়ে গতিশীল দেখাও যে ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 0 বাই 1 প্লাস E যেখানে ইলেকট্রনের আধান E0 বাই M T বাই V। খুবই সুন্দর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, একবার পড়ে নে। ওকে, কোশ্চেন নাম্বার 51 আমাদের কি দেখাইতে বলছে মাথায় রাখিস, ল্যামডা ইকুয়াল টু দেখাইতে বলছে ল্যামডা 0, ঠিক আছে, 1 প্লাস ওকে E0। তোদের ইয়ার ভিতরে অনেকের আগে যারা যারা ছবি তুলছিস ওইটাকে সি এর মতো দেখতে লাগতেছে, ওইটা কিন্তু ই। হ্যাঁ, ওকে, তাহলে E0 বাই কত হচ্ছে M T বাই কত হচ্ছে V, এটা দেখাইতে লাগবে। চল আমরা দেখাই। তাহলে এটা আমাদের শো করতে লাগবে, তাই তো। এবার ল্যামডা কত তড়িৎ ক্ষেত্র কত দিয়েছে E0 I ক্যাপ আর বেগ কত দিয়েছে V0 I ক্যাপ, ঠিক আছে, ওকে। তাহলে দেখ যে কোনো একটা ইলেকট্রন তো দেওয়া আছে, ইলেকট্রনের দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। পি মানে কত হচ্ছে ভরবেগ এমভি। তাহলে যে প্রাথমিক অবস্থায় ভালো করে ভাব, যে প্রাথমিক অবস্থায় একবার বুঝে নে, প্রাথমিক অবস্থায় ইলেকট্রন এর ভরবেগ, প্রাথমিক অবস্থায় ইলেকট্রনের ইলেকট্রনের দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে এইচ বাই পি, দ্যাট ইজ এইচ বাই কত হচ্ছে এমভি। তাহলে প্রাথমিক অবস্থায় কত 0 দেওয়া আছে, তাহলে হচ্ছে 0 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রাথমিক অবস্থায় কত কত গেল হচ্ছে ল্যামডা 0 ইকুয়াল টু এইচ বাই এম V0। ওকে, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। এবার তখন তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করছে, তাহলে তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করলে কি আসবে, একটা ত্বরণ আসবে। ত্বরণ কত হয় দেখ, আমরা জানি F ইকুয়াল টু M ইন্টু A, ঠিক আছে, এটা তো জানিস না, F ইকুয়াল টু কিউ ইন্টু ই, আর এটা F মানে কত হচ্ছে এম এ ইকুয়াল টু কিউ ইন্টু কত হচ্ছে ই। ওকে, এটুকু জানিস। এবার তড়িৎ ক্ষেত্র হিসেবে কত দেওয়া আছে দেখতো, এখানে E0 দেওয়া আছে, তাহলে এ ইকুয়াল টু কত হবে হচ্ছে ইলেকট্রনের আধান ই, মাথা রাখিস ইলেকট্রনের জন্য আধান কত হবে ই হবে, তাহলে E0 বাই কত হচ্ছে এম। ওকে, এটা গেল হচ্ছে ত্বরণ। এবার এইটা তো কি সময় কর বলছে, এটা তো প্রাথমিক অবস্থা, টি ইকুয়াল টু 0 সময়ে আমাদের কি লাগবে, টি সময়ে, দেখ টি সময়ে তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে টি সময়ে তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য টি সময়ে প্রথমে কি জানতে লাগবে, বেগ কত বের করতে লাগবে। তাহলে কেমন করে বলবো, টি সময় পরে বেগ, কোন সূত্র ইউজ করব, আমরা কয়টাই সূত্র জানি ক্লাস 11 এ 32, এস ইকুয়াল টু ইউটি প্লাস কত হচ্ছে হাফ এ টি স্কয়ার, তারপরে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2as, আর হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে কোন সূত্রটা ইউজ করবি এইখানে, এইখানে যদি দেখিস আমরা কি জানি ত্বরণ জানি, ঠিক আছে, এতটুকুই জানি। তাহলে আমাদের এই সূত্রটা এটা তো কাজেই নাই, আমাদের বের করতে হবে বেগ হয় এটা না হয় এটা। এটার ক্ষেত্রে ত্বরণ জানি কিন্তু দূরত্ব জানি না, তাহলে এটাও কাজ করবে না। এটার ক্ষেত্রে কি জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, প্রাথমিক বেগ জানি, আর কি করব হচ্ছে এ ত্বরণ আমরা বের করে নিলাম, আর টি হচ্ছে জানি, ঠিক আছে। তো আমরা কোন সূত্রটা ইউজ করব হচ্ছে এই 3rd নাম্বার ফর্মুলাটা ইউজ করব। তাহলে কি হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস কত হচ্ছে এটি। তাহলে দেখ ভি টি সময় পর আমাদের বেগ লাগবে, তাহলে কত আসবে ভি ইকুয়াল টু প্রাথমিক বেগ কত বলছে দেখ, তোরা যদি কোশ্চেনে দেখিস, কোশ্চেনে বলা আছে প্রাথমিক বেগ কত আছে
ভি ইকুয়াল টু দেওয়া আছে ভি জিরো আই ক্যাপ বলা আছে না। তাহলে শুধু মান নিয়ে আমরা কথা বলতেছি, শুধু মান নিয়ে কথা বললে কত হবে, ভি জিরো হবে। তাহলে এটা কত হবে হচ্ছে ইউ এর মান কত হচ্ছে ভি জিরো প্লাস এর মান কত এটা দেওয়া আছে ই ই জিরো বাই কত আছে হচ্ছে এম ইন্টু কত টি। একটা জিনিস মাথায় রাখিস, আমরা এখানে শুধু মান নিয়ে কথা বলতেছি, কোশ্চেনে কিন্তু ভেক্টর দিয়ে দেওয়া আছে ই ইকুয়াল টু কত দেওয়া আছে মাইনাস ই জিরো আই ক্যাপ। তো আমরা এখানে শুধুমাত্র মান নিয়ে কথা বলতেছি, তাহলে মান নিয়ে কথা বললে কত আসবে, মাইনাস টাইনাস থাকবে না, ইউনিট ভেক্টর থাকবে না। ওকে, তার জন্য এগুলা আসতেছে। এবার সিম্পল জিনিস তাহলে হচ্ছে টি সময় পর, সময় পর ভরবেগ কত হবে, ভরবেগ পি ইকুয়াল টু এম ভি। আগে ভরবেগ কত ছিল হচ্ছে এম ভি জিরো, এটা আমাদের দেখাইতে রাখবে, মাথায় রাখিস। তাহলে কত হবে হচ্ছে এম ইন্টু ভি এর মান কত আসলো ভি জিরো প্লাস ই ই জিরো বাই এম ইন্টু কত হচ্ছে টি। তাহলে টি সময় পর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, টি সময় পর, সময় পর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এম ভি। ঠিক আছে, দেখ যেগুলো যেগুলো ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থায় ওগুলোর ক্ষেত্রে আমরা জিরো দিছি, আর যেগুলো পরে টি সময় পর ওগুলো জিরো ছাড়া লিখছি। হ্যাঁ, তাহলে কত আসবে ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এটার এম, এমবির ভ্যালু বসায় দে, এটাই তো এমবির ভ্যালু এখানে দেওয়া আছে, এটা বসায় দে। তাহলে কত আসবে এম ইন্টু কত আসবে ভি জিরো প্লাস ই ই জিরো বাই কত হচ্ছে এম ইন্টু হচ্ছে টি। তাহলে এম দ্বারা মাল্টিপ্লিকেশন করে দে, মাল্টিপ্লিকেশন করলে আসলো এম ভি জিরো প্লাস ই ই জিরো, এম এম কেটে গেল ইন্টু কত আসলো টি আসলো। ওকে, এবার কি করি দেখ, আমাদের ফর্মুলায় যদি দেখিস, আমাদের প্রুফে দেখ, এদিকে লক্ষ্য কর, প্রুফে কি দেওয়া আছে ল্যামডা জিরো, ল্যামডা জিরো মানে কত হচ্ছে এইচ বাই এম ভি জিরো। তাহলে এম ভি জিরো কে কি করতে লাগবে, আনতে লাগবে নিচে। তাহলে নিচে এম ভি জিরো কে আনার বুদ্ধি কি করি, এম ভি জিরো কে কমন নে। তাহলে এম ভি জিরো থেকে কমন নে, কমন নিলে কি পাবি এম ভি জিরো, এটা থেকে তো ওয়ান হলো প্লাস ই ই জিরো টি বাই কত আসলো এম ভি জিরো আসলো। ঠিক আছে, তাহলে এম ভি জিরো আসলো। এবার শোন, তাহলে এইটাকে এটা দেখ এইচ বাই এম ভি জিরো, এটাকে কি লেখা যায় এইচ বাই এম ভি জিরো, এইচ বাই এম ভি জিরো মানে কত ল্যামডা জিরো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা জিরো বাই, এবার এটা ওয়ান প্লাস ই ই জিরো বাই এম, আর এদিকে টি বাই কত হচ্ছে ভি জিরো। তাহলে এইটা আসলো তরঙ্গ দৈর্ঘ্য। দেখেন প্রুফড, এটাই ছিল আমাদের প্রুফড। কোনটা, এইটা, এটা তো সূত্র ভি ইকুয়াল টু ইউ, ইউ এর মান কত দেওয়া আছে ভি জিরো দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে ফর্মুলা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ইউ হচ্ছে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ ইকুয়াল টু দেওয়া আছে ভি জিরো অ্যাকর্ডিং টু কোশ্চেন। লেগে নে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাই লেখে না এইটুক, কিউট কিউট বাচ্চাগুলা, তাতে লেখ। ওকে,
মুকেশ একটু ওই চার্জারের লাইট ইয়েটা অফ করে দিস তো, সুইচটা দুটাই অফ করে দে। হ্যাঁ, তো এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। এটুকু লেগে নিছিস? এমন একটা কোশ্চেন কিন্তু তোদের আসতেই পারে, হ্যাঁ, সাবধানে। এগুলা কোশ্চেন খুবই সহজ কোশ্চেন, কিন্তু তোদের অনেক সময় এই ক্লাস 11 একটা দুটো সূত্র লাগে, এগুলো ভুলে যাস। তো ওগুলো প্র্যাকটিস করে করে ঠিক হবে, এই জন্যই সাজেশন করা এত ইম্পর্টেন্ট। আমি তোদের যত কোশ্চেন সলভ করাই, কে করাবে এত কোশ্চেন সলভ? যত তোদের নোটস দেই, ওকে, নোটস বলতে আমি থিওরির নোটস এর কথা বলতেছি না, ওগুলো তো শেখাচ্ছি, তারপরে কোশ্চেনের জন্য কত কি দিতেছি তোদেরকে। ওকে, যাই হোক, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন আমরা পড়ি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখ তো। বলছে যে কোশ্চেন নাম্বার 52, কোশ্চেন নাম্বার 52 কি বলছে? 52 বলছে যে এক্স রশ্মি দিয়ে আলোক তড়িৎ ক্রিয়া ঘটা যায় না কেন। এটা হচ্ছে নোটসে পাওয়া যাবে, নোটসে লেখাই নেই আমি, বাট বোঝাই দিছিলাম। ওকে, 52 এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের সলিউশনে পাওয়া যাবে। অ্যাসাইনমেন্টের সলিউশনে পাওয়া যাবে, ডিটেলসে আমি লেখায় রাখছি। হ্যাঁ, কারণটা আমি বোঝাই দিই যে কি বলছে, এক্স রশ্মি দিয়ে আলোক তড়িৎ ক্রিয়া ঘটা যায় না কেন। সিম্পল জিনিসের কারণটা বোঝাই। দেখ, আমরা যে আলোক তড়িৎ ক্রিয়া ঘটাই, এর জন্য আলোক তড়িৎ ক্রিয়া কি করি, একটা ধাতব পৃষ্ঠের উপর আলো ফেলি, ঠিক আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ ফেলি। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের আমরা আলো থাকে, ওকে, যেমন ওইটার মধ্যে কি থাকে, গামা রে থাকে, এক্স রে থাকে, তারপরে ভিজিবল রে থাকে, ইনফ্রারেড রে থাকে, রেডিও ওয়েভ থাকে, মাইক্রোওয়েভ থাকে, প্রচুর কিছু থাকে। ওকে, এর মধ্যে আমাদের কাজ কি, আলো পড়বে, আলো পড়ার পর ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে বের করে নিয়ে আসবে। এবার ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার জন্য একটা হচ্ছে মিনিমাম শক্তির প্রয়োজন হয়। ওই যে মিনিমাম শক্তির প্রয়োজন হয়, তার করসপন্ডিং যে কম্পাঙ্ক, তাকে আমরা কি বলি, সূচনা কম্পাঙ্ক, বা তার সঙ্গে সংশ্লিষ্ট যে তরঙ্গ দৈর্ঘ্য, তাকে কি বলি আমরা, হচ্ছে ইয়া বলি, আহ তার সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বলি। এবার দেখ ভালো করে, যদি কি হয়, এমন দেখা যায় যে আলোটা ফেলতেছিস, সেই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক, সেই আলোটার কম্পাঙ্ক বা ওর হচ্ছে শক্তি কি হচ্ছে, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের থেকে কম হচ্ছে, বা ওর শক্তির তুলনায় কম হয়েছে, তাহলে ইলেকট্রন বের হবে না। ঠিক তেমনি যদি খুব বেশি তুই শক্তির আলো ফেলিস, তবুও কি হচ্ছে, ফটো ইলেকট্রন দেখা যাবে না, তখন কম্পটন ইফেক্ট দেখাবে, কারণ তখন এনার্জির যে ডিস্ট্রিবিউশন হবে তখন কি হয়, চেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসটা একটু ডিটেলসে বোঝায় দেয় বস। দেখ, আমরা কি জানি, আমি তোদের তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে শক্তির একটা প্রসেস শেখাইছিলাম, সেটা কি হচ্ছে, গাড়ি এক্স ইউ ভি ইন মাই রেঞ্জ, গাড়ি এক্স ইউ ভি ইন মাই রেঞ্জ। তাহলে এই দিকের কি হচ্ছে, ল্যামডা কি হয়, হচ্ছে বেশি হয়, এইদিকে ল্যামডা কি থাকে, বেশি থাকে, আর এইদিকে কি হচ্ছে, কম্পাঙ্ক কি থাকে, কম্পাঙ্ক কি থাকে, হচ্ছে বেশি থাকে, কারণটা উল্টোটা হবে, স্বাভাবিক জিনিস। তাহলে দেখ, শক্তি ইকুয়াল টু কি জানি, ইকুয়াল টু এইচ নিউ, এইচ নিউ। এবার যখন এক্স রশ্মি ফেলি না, এক্স রশ্মির কম্পাঙ্ক কি হয়, অনেক অনেক কি হবে, বেশি হবে। তাহলে এক্স রশ্মির কম্পাঙ্ক, তাহলে ই এক্স কি হবে, অনেক অনেক কি হবে, হাই হবে না। ওকে, অর্থাৎ এক্স এক্সির কম্পাঙ্ক যদি বেশি হয়, তাহলে এক্স এক্সির জন্য যে আমরা শক্তি পাবো, সেই শক্তিটাও কি হবে, অনেক অনেক বেশি হবে। এবার এত বেশি শক্তি নিয়ে যখন আসে, আসার পর কোনো ধাতব পৃষ্ঠে পড়ে, ধাতব পৃষ্ঠে পড়ার পর কি হচ্ছে, সম্পূর্ণ যে ইয়েটা আছে হচ্ছে, কারণটা ধাতু, আমি বোঝাই দিই। তাহলে এইটুক ভাব, একটা ওয়াট কি আসলো, অনেক বেশি শক্তিশালী নিয়ে আসছে। এবার ভাব, তোর আলোক তড়িৎ ক্রিয়া কি করে, যে একটা ধাতব পৃষ্ঠ আছে, ধাতব পৃষ্ঠের মানে হচ্ছে মুক্ত ইলেকট্রন আছে। এবার মুক্ত ইলেকট্রন এমনি তো মুক্ত ইলেকট্রন আছে, এবার এত বেশি শক্তি এসে যদি লোকে আঘাত করে, আঘাত করার পর কি করে, ও সম্পূর্ণ এনার্জি নিতেই পারে না, ঠিক আছে, তার আগেই ও হচ্ছে ডিসপ্লেস হয়ে যায়, সরে যায়। এই যে সরে যায়, সরে যাওয়ার জন্য ওইটাকে কি বলি আমরা, হচ্ছে কম্পটন ইফেক্ট। আর আলোক তড়িৎ ক্রিয়ার সময় সম্পূর্ণ এনার্জি নিয়ে কি আসবে, বের হয়ে আসবে। তাহলে অধিক যদি শক্তি দেই,
তখনও কিন্তু কি দেখতে পাবো না, হচ্ছে আলোক তড়িৎক্রিয়া দেখতে পাবো না। তার জন্য এক্স রশ্মি দিলেও আমরা কি পাই না, আলোক তড়িৎক্রিয়া দেখতে পারি না। ঠিক আছে, মাথায় রাখবে। এটা ডিটেলস নোটটা কেমন করে লিখতে লাগবে আমি তোদের কি করছি সলিউশনে দিয়ে রাখছি। আমি তোদের বলি যে আমার কাছে আছে সলিউশন লেখা। হ্যাঁ, তো দাঁড়া, হ্যাঁ তোরা এই দেখ, অফলাইন তোরা জেরক্স পাওয়া যাবে, অনলাইন তোরা এটা সলিউশনের যে পিডিএফটা আছে ফিজিজি অ্যাপের ভিতরে, ঠিক আছে, তোরা সলিউশনের পিডিএফ পাওয়া যাবে। ঠিক আছে, এক্সামে এক্সাক্ট কি লিখতে লাগবে আমি সবকিছু লেখাই দিচ্ছি, এগুলা আমি এখানে বোঝাইলাম আর হচ্ছে লেখাই দিচ্ছি। ওকে, তোরা একটা জিনিস খেয়াল রাখবি, আমরা যখন কি করি হচ্ছে আলোক তড়িৎক্রিয়া ঘটাই, আলোক তড়িয়া আলোক তড়িৎক্রিয়া ঘটার জন্য কিন্তু জেনারেলি কি হচ্ছে ভিজিবল দৃশ্যমান আলোক রশ্মি বা হচ্ছে আমাদের কি করি হচ্ছে অতিবেগুনি। ওকে, তাহলে অতিবেগুনি বা এটার মধ্যে ইউজ করি, ঠিক আছে, বা দৃশ্যমানের মধ্যে ইউজ করি। এর থেকে বেশি বা কম হলে কি হবে হচ্ছে আলোক তড়িৎক্রিয়া কিন্তু ঘটবে না, বেশি হলে ফটো কম্পটন ইফেক্ট দেখা যায়। ওকে, যাই হোক, ওগুলো আর ডিটেলসে যাচ্ছি না। তারপর নেক্সট কোশ্চেন কি বলছে দেখ। ওকে, কোশ্চেন নাম্বার 54 বলছে যে 25 ওয়াট ক্ষমতা সম্পূর্ণ, অর্থাৎ ক্ষমতা ইকুয়াল টু কত দেওয়া আছে, 25 ওয়াট দেওয়া আছে। একটি একটি উৎস থেকে প্রতি সেকেন্ডে, অর্থাৎ টি ইকুয়াল টু কত হচ্ছে 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতগুলি ফোটন উৎপন্ন হয়। ল্যামডা ইকুয়াল টু দেওয়া আছে কত হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, এবং আমাদের এইচ তো দেওয়া আছে। দেখ, আমরা কি জানি পি ইকুয়াল টু হচ্ছে এন এইচ বাই হচ্ছে টাইম। ওকে, এটা হয়, বাস লিখে দে। তাহলে পি ইকুয়াল টু এন, ই মানে কত হচ্ছে এইচ নিউ বাই কত হচ্ছে টাইম টি। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে এইচ, এখানে হচ্ছে ল্যামডাতে দেওয়া আছে, তাহলে নিউ ইকুয়াল টু কত হচ্ছে সি বাই কত হচ্ছে ল্যামডা, তাহলে ল্যামডা ইন্টু টি। তাহলে এখান থেকে এন ইকুয়াল টু কত হবে, এন ইকুয়াল টু আসবে পি টি ল্যামডা বাই কত হচ্ছে এইচ সি। সবগুলোর ভ্যালু পুট করে দেয়, পি এর ভ্যালু হচ্ছে 25 ওয়াট দেওয়া আছে, টি ইকুয়াল টু 1 সেকেন্ড, ল্যামডা ইকুয়াল টু 6000 অ্যাংস্ট্রম মানে 10⁻10, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 দেওয়াই আছে, এটাই দেওয়া আছে। ওকে, হ্যাঁ, ইন্টু সি এর ভ্যালু কত 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এগুলো সব কাটাকাটি করে দিবি, যেটা অ্যান্সার আসবে এত টি আসবে, এতগুলা ফোটন। ওকে, লেখে নে এইটুক, তোরা লিখতে থাক, নেক্সট কোশ্চেন পড়তে থাক, আমি একটু মার্কারকে অতক্ষণে খাওয়া দেই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখ। আমি এখানে থিওরি গুলো ডিটেলসে পড়াবো না, ওগুলো লেখা আছে, হ্যাঁ, খালি প্রবলেম গুলো করাবো। কি বলছে, নিউ 1 এবং নিউ 2 কম্পাঙ্কের দুটি বিকর্ণের একটি আলোক আলোক সুবিধি ধাতুর উপর পৃথকভাবে ফেলা হলো। দুটি দুটি নিবৃত্তি বিভবের মান যথাক্রমে V1 আর V2। ওকে, হলে প্লাঙ্ক ধ্রুবক এবং সূচনা কম্পাঙ্ক নির্ণয় করা। ওকে, কি দেওয়া আছে, কি চাইছে।
কত কোশ্চেন 55। তাহলে দুইটা আলো ফেলছে যাদের কম্পাঙ্ক কত হচ্ছে নিউ ওয়ান আর নিউ টু। তাহলে এনার্জি কত আসবে E1 ইকুয়াল টু এইচ নিউ ওয়ান, আর একটা কত আসবে এনার্জি E2 ইকুয়াল টু এইচ কত হচ্ছে নিউ টু দেওয়া আছে। ওকে, এটা দেওয়া আছে। অর্থাৎ কোন একটা ধাতব পৃষ্ঠ আছে, ধাতব পৃষ্ঠের এসে দুটি আলো পড়লো, এমন করে একটা এটা একটা। এটা হচ্ছে E1 নিয়ে এত শক্তি নিয়ে আসলো, আর এটা হচ্ছে E2 নিয়ে অর্থাৎ এইচ নিউ টু শক্তি নিয়ে আসলো। ঠিক আছে, এবার বলছে কি বলছে, দুটি বিকিরণের একটি আলোক সুবিধি ধাতুর উপর পৃথকভাবে ফেলা হলো। ঠিক আছে, তো একটা ধাতবটা কি আছে সেম আছে, যেহেতু ধাতুটা সেম আছে তার মানে কি হচ্ছে এদের কার্য অপেক্ষক কি হবে সেম হবে। আমি বলছিলাম না ডিফারেন্ট ধাতুর ক্ষেত্রে কার্য অপেক্ষক ডিফারেন্ট হয়, কিন্তু সেম ধাতুর ক্ষেত্রে কার্য অপেক্ষক কি হয় সেম হয়। তাহলে কার্য অপেক্ষক এটা যদি ধাতু সেম তাহলে কার্য অপেক্ষক কি হবে কার্য অপেক্ষক সেম হবে। তাহলে কার্য অপেক্ষক ধরলাম কত আছে 50 আছে। ওকে, কার্য অপেক্ষক সেম আছে। তারপরে বলছে যে ধাতু পৃথকভাবে ফেলা হলো, দুটি নিবৃত্তি বিভবের মান যথাক্রমে V1 এবং V2 হলে প্লাঙ্ক ধ্রুবক এবং সূচনা কম্পাঙ্ক ধ্রুবক নির্ণয় করো। দেখ আমরা কি জানি, যে আমরা জানি হচ্ছে E ইকুয়াল টু অর্থাৎ E ইকুয়াল টু কত হয়, E যেটা আসবে সেটা কিভাবে খরচা হবে, E যেটা আসবে অর্থাৎ এইচ নিউ আসলো আইনস্টাইনের সূত্র থেকে। হ্যাঁ, আইনস্টাইনের সূত্র কি বলে, যদি এইচ নিউ আসে সেটা কি হবে কার্য অপেক্ষক হবে এবং বাকিটা কি করবে গতি গতিশক্তি হবে, তাই তো মনে আছে। তাহলে কত আসবে এইচ নিউ ইকুয়াল টু কত হচ্ছে 50 প্লাস হচ্ছে গতিশক্তি। গতিশক্তি এইখানে কোশ্চেনে কি দেওয়া আছে নিবৃত্তি বিভবের সাথে সম্পর্ক, তাহলে গতিশক্তি কিসের সাথে সম্পর্ক থাকে নিবৃত্তি বিভব। তাহলে প্রথম ক্ষেত্রে কত হবে, প্রথমটার জন্য দেখ, প্রথম ক্ষেত্রে এই সূত্র থেকে কি লিখতে পারিস যে এইচ নিউ ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে 50, কারণ ধাতু সেম তাহলে 50 কি থাকবে সেম থাকবে, প্লাস ই ভি ওয়ান, এটা নিবৃত্তি বিভব কত হচ্ছে ই ভি ওয়ান। আর পরেরটার ক্ষেত্রে কত হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এইচ নিউ টু, কার্য অপেক্ষক কি আছে সেম, তাহলে কত হচ্ছে এটা গেল, প্লাস ই কত আসলো V2 আসলো। ঠিক আছে, তাহলে এইখান থেকে কিসের কিসের মান বের করতে বলছে, প্লাঙ্ক ধ্রুবকের মান বের করতে বলছে, আর কি কিসের মান বের করতে বলছে আর হচ্ছে 50। তাহলে কি করতেছি আমরা ইকুয়েশন ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করে দিতেছি। ইকুয়েশন মাইনাস মাইনাস করলে কি পাবি দেখতো, এইচ নিউ 1 মাইনাস কত এইচ নিউ 2 ইকুয়াল টু কত হচ্ছে 50 প্লাস ই ভি 1 মাইনাস 50 মাইনাস ই ভি 2। তাহলে হচ্ছে 50 50 কাটলো, তাহলে এখান থেকে কত পালি এইচ কমন নিলি, তাহলে নিউ 1 মাইনাস কত হচ্ছে নিউ 2 ইকুয়াল টু কত আসলো ই কমন গেল ভি 1 মাইনাস কত আসলো ভি 2। তাহলে এখান থেকে কত আসলো প্লাঙ্ক ধ্রুবক এইচ ইকুয়াল টু কত আসলো ই ভি 1 মাইনাস কত আসলো ভি 2 বাই কত হচ্ছে নিউ 1 মাইনাস কত আসলো নিউ 2। তাহলে প্লাঙ্ক ধ্রুবকের মান বের হয়ে গেছে বাস। আর এখন এখান থেকে কি চাইছে আমাদের হচ্ছে কার্য অপেক্ষক, কার্য অপেক্ষক বের করে দিই শেষ। ফাইভ জিরোর মান সিম্পল, কি সুন্দর কোশ্চেন। তোদের খালি এটা করার সময় একটা জিনিসই খেয়াল রাখতে লাগবে, যেহেতু ধাতু সেম বলছে তাহলে ধাতুর ক্ষেত্রে কার্য অপেক্ষক কি হবে সেম হবে। কেউ ভুল করে ফাই ওয়ান আর ফাই টু লিখিস না। ওকে, আর বাকি সব তো চেঞ্জ হবে, এগুলো তো বলেই দিছে। হ্যাঁ, নিবৃত্তি বিভবের মানও দেওয়া আছে, সবকিছু বলাই আছে। তাহলে এখন কি কর, যে কোনো একটা জায়গাতে কিসের মান বসায় দে, এইচ এর মান বসায় দে, ওখান থেকে কিসের ভ্যালু পাওয়া যাবে, তাহলে 50 এর ভ্যালু পাওয়া যাবে। তাহলে ধরে নে ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 থেকে কি পাচ্ছিস তাহলে এটা, তাহলে হচ্ছে 50 ইকুয়াল টু কি লেখা যায়, তাহলে হচ্ছে এইচ নিউ 1 মাইনাস কত হচ্ছে ই ভি 1, তাই তো লেখা যায়। তাহলে এইচ এইচ এর মান বসায় দে, তাহলে ই ভি 1 মাইনাস কত হচ্ছে ভি 2 বাই কত হচ্ছে নিউ 1 মাইনাস নিউ 2 ইনটু কত হচ্ছে নিউ 1 মাইনাস কত হচ্ছে ই ভি 1। বাস, এটাই অ্যান্সার হয়ে গেল। আদৌ সাজানো গোছানো অ্যান্সার চাইস না, এটা লিখলে হয়ে যাবে। আর সাজানো গোছানো চাইলে কি করবি, আমি আর একটা করে দিতেছি, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করে দে। যদি করিস তাহলে কি পাবি দেখ, এইচ নিউ 1 প্লাস এইচ নিউ 2 ইকুয়াল টু কত পাবি হচ্ছে 50 প্লাস ই ভি 1 প্লাস 50 প্লাস ই
v2। তাহলে এখান থেকে আসলো h ইকুয়াল টু নিউ 1 প্লাস নিউ 2, 250 ইকুয়াল টু আসলো প্লাস ই v1 প্লাস কত হচ্ছে v2। সাজানো গোছানো অ্যান্সার দিতেছি তোদেরকে। তাহলে 250 ইকুয়াল টু আসলো h নিউ 1 প্লাস নিউ 2 মাইনাস ই v1 প্লাস কত হচ্ছে v2। তাহলে এটা থেকে কত আসবে 250 ইকুয়াল টু h এর ভ্যালু কত, h এর ভ্যালু এটা ই v1 মাইনাস v2 বাই কত হচ্ছে নিউ 1 মাইনাস নিউ 2, আর কত আসবে হচ্ছে নিউ 1 প্লাস কত হচ্ছে নিউ 2 মাইনাস ই v1 প্লাস কত আসবে v2। ঠিক আছে, তাহলে এখান থেকে যাবে 50 ইকুয়াল টু ই বাই 2, তাহলে এটা আসবে হচ্ছে v1 মাইনাস v2 নিউ 1 প্লাস নিউ 2 বাই নিউ 1 মাইনাস নিউ 2 মাইনাস v1 প্লাস v2। তো যেটা ইচ্ছা ওটা অ্যান্সার লিখতে পারিস, একই জিনিস। তারপরে কত হচ্ছে নেক্সট আসছে এটা লেখে নে। তো এক্সামে যেটা সুবিধা হবে বা প্রুফ চাইলে প্রুফ হিসেবে অমন করে করবি, দেখবি কেমন কোশ্চেন আসে ওই হিসাবে কাজ করবি। আরে তোদের যাদের যাদের মনে হয় আলোর চ্যাপ্টার ভয় পাস, আমার কাছে একবার আলো পড়ে দেখ, কি মজা পাস দেখ, চুটকিতে আলো শেষ হয়ে যাবে। আমি এতটুক বললাম যে জীবনে তোদের আলোর চ্যাপ্টার পড়ার পর আলো চলে আসবে। তারপর অনেকে অনেকে ডিজিটাল ইলেকট্রনিক্স ভয় পাবে ইউনিট 9, আমার কাছে একটু দাঁড়া দেখ ইউনিট 9 কি আছে। কোশ্চেন নাম্বার 56 কি বলছে দেখ তো ভালো করে। 56 বলছে বস্তু তরঙ্গের ধর্মাবলী উল্লেখ করো। বস্তু তরঙ্গের ধর্মাবলী আমি নোটসে লেখায় দিছি, অ্যাসাইনমেন্টে লেখায় দিছি, ওইখান থেকে দেখে নিস। ওকে, সিম্পল জিনিস আমরা আগেই ডিসকাস করছি। কি করছি, বস্তু তরঙ্গের ধর্ম কি ছিল। যেমন এটি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, কারণটা এতে আদানের সাথে সম্পর্কিত নাই। যে কোনো বস্তু গতিশীল হলে ওইখান থেকে বস্তু তরঙ্গ আসে। ওকে, এগুলো সবকিছু লেখায় দিছি। তো এগুলা তোদের 2 নম্বরই কোশ্চেনের জন্য কেমন করে লিখবি, কারণটা এই চ্যাপ্টারে তো 2+2 আসবে। তো 2 নম্বরের জন্য কেমন করে লিখবি সেটা আমি তোদের কি করছি অ্যাসাইনমেন্টের সলিউশনে লেখা দিছি। ওকে, তাহলে 56 কোথায় আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট সলিউশন। 57 এটা স্টার দিয়ে রাখ। কোশ্চেন নাম্বার 57 কি বলছে দেখ। 57 নাম্বার কোশ্চেনে বলছে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা একটি ইলেকট্রনের দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্যের সমান। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্যের সমান। দেখাও যে ফোটনের শক্তি ইলেকট্রনের গতিশক্তির 2 ল্যামডা এমসি বাই এইচ গুণ। চল কর। ফোটনের ক্ষেত্রে আমি বলছিলাম ফোটনের কিন্তু ভর নাই, তার জন্য ওর গতিশক্তি লেখার সময় কোনোদিনও হাফ এম ভি স্কয়ার দিয়ে লিখবি না। আর ইলেকট্রনের ক্ষেত্রে ভর আছে, তার মানে ওটাকে কি লিখবি তোরা আছে হাফ এম ভি স্কয়ার দিয়ে লিখবি, এটা মাথায় রাখিস। শোন তাহলে ইলেকট্রনের গতিশক্তি যদি লিখি, ইলেকট্রনের গতিশক্তি কত হবে, ইলেকট্রনের গতিশক্তি এটাকে কি দিয়ে লিখবো, গতিশক্তি বল ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, কারণটা ইলেকট্রনের ভর আছে, তাহলে হাফ এম ভি স্কয়ার দিয়ে লিখবি, সিম্পল জিনিস। তাহলে কত আসলো ই কে ইকুয়াল টু হাফ এম স্কয়ার ভি স্কয়ার বাই কত হচ্ছে এম, উপর নিচে এম দ্বারা গুণ করে দিলাম। ওকে, তাহলে এটা আসলো ই কে ইকুয়াল টু আসলো হচ্ছে হাফ এম ভি মানে কত হচ্ছে পি, তাহলে পি স্কয়ার বাই কত হচ্ছে এম। এবার আমরা কি জানি ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে এইচ বাই কত হচ্ছে পি, তাহলে এখান থেকে পি ইকুয়াল টু কত আসলো এইচ বাই ল্যামডা। তাহলে এখান থেকে আসলো ই কে ইকুয়াল টু হাফ ইন্টু এম, আর হচ্ছে পি মানে কত হচ্ছে এইচ বাই ল্যামডা, তার কত হচ্ছে স্কোয়ার। তাহলে ই কে ইকুয়াল টু কত আসলো হচ্ছে এই স্কোয়ার বাই হচ্ছে 2m ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, এটা ইকুয়েশন 1।
এবার সাথে সাথে ফোটনের শক্তি, ফোটনের শক্তি কত হবে বলতো? ফোটনের শক্তি কি মুখস্থ করছিলি? ই ইকুয়াল টু এইচ নিউ, ঠিক আছে না? এটা ফোটন, ফোটনের ক্ষেত্রে ই এইচ নিউ। ল্যামডার রেসপেক্টে কত হবে তাহলে? এইচ সি বাই কত হচ্ছে ল্যামডা, ইকুয়েশন কত গেল? 2 গেল। নাও কার সাপেক্ষে কার কত গুণ দেখাই যে বলছে, দেখা যায় ফোটনের শক্তি ইলেকট্রনের শক্তির এত গুণ আছে। তাহলে ফোটনের শক্তি দেখ ভালো করে, ফোটনের শক্তি আর নিচে কি আছে ইলেকট্রনের শক্তি। ফোটনের শক্তি কত হচ্ছে? এইচ সি বাই ল্যামডা ইন্টু ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের শক্তি নিচে আছে, তাহলে নিচে লিখলে নিচের জিনিসটা উপরে উল্টে যাবে। তাহলে 2m বাই কত হচ্ছে ল্যামডা স্কয়ার বাই কত হচ্ছে a স্কয়ার। তাহলে কাট, এখান থেকে ল্যামডা একটা কাটবে, তারপরে হচ্ছে এইচ একটা কাটবে, তাহলে হয়ে গেল। তাহলে এখান থেকে কি আসলো? ই ফোটন ইকুয়াল টু কত আসবে হচ্ছে 2mc বাই কত হচ্ছে এইচ ল্যামডা ইন্টু ইকে। দ্যাট প্রুফড হচ্ছে কি হয়নি? এটা তো চাইছিস ওদের যে হচ্ছে কত গুণ? 2 ল্যামডা এমসি বাই এইচ গুণ। তাহলে ফোটনের শক্তি ইলেকট্রনের শক্তির এত গুণ, ঠিক আছে? লেখে নে। লেখে নে এইটুক। তো নেক্সট 58 কি বলছে? আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষার ধাতু উপযুক্ত কেন? সিম্পল জিনিস শোন, ক্ষার ধাতু মানে তো বুঝি সেই গ্রুপ এর এলিমেন্ট গুলা। তাহলে গ্রুপ 1 এর এলিমেন্ট গুলা কি এর ক্ষেত্রে কি হয়? বাইরের কক্ষে একটা মুক্ত ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে, আর একটা ইলেকট্রন মানে কি হচ্ছে ওইটা হচ্ছে অসম্পূর্ণ কক্ষ থাকবে একটা, ঠিক আছে? ওইখান থেকে কি করবে? ইলেকট্রন বের করে নিয়ে আসতে সাহায্য করবে। যাই হোক, এগুলো লেখা আছে, লিখে নিস। ওকে, তাহলে লেখচিত্রের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার সর্বোচ্চ গতিশক্তি, ওইগুলা সব নোটসে আছে। ফোটনের স্থির ভরের মান নোটসে আছে, বাকি সবকিছু নোটসেই আছে। ওকে, তো এগুলা নোটসে আছে, নোটসেই দেখে নিস। আর হচ্ছে যেগুলো যদি না থাকে তাহলে সেগুলা কি আছে সলিউশনে থাকবে, সলিউশনে দেখে নিস। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের যেগুলো সলিউশন আছে এখান থেকে কিছু কোশ্চেন আর নাই। হ্যাঁ, তো আপাতত তোদের এগুলাই কোশ্চেন থাকলো। আরো যদি কিছু কোশ্চেন আসে তৈরি হয়, আমি তোদের কোশ্চেন গুলো পরে আপলোড করব এবং ওই কোশ্চেন গুলো পরবর্তীতে করাবো, ঠিক আছে? আর পরবর্তীতে তাহলে এমন আপলোড হইতে থাকবে, ওগুলো কোশ্চেন দেখে নিবি। এবং আমরা নেক্সট দিন আমরা কি করব হচ্ছে ইউনিট 8 স্টার্ট করব। তাহলে ইউনিট 8 ভালো করে পড়াশোনা করব। ইউনিট 8 এ দুইটা চ্যাপ্টার আছে, একটা কি হচ্ছে নিউক্লিয়াস, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওকে, আর একটা পরমাণুর গঠন, ওকে, পরমাণুর সম্বন্ধে আমরা বুঝবো। তো এই দুটো চ্যাপ্টার পড়াশোনা করব, এখান থেকে ভালো নাম্বার আছে, ওই টেস্ট ভালো আছে, তো ঠিক করে পড়াশোনা করব। এবং এই চ্যাপ্টারও একইভাবে অ্যাসাইনমেন্ট অলরেডি তোদের আপলোড হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট গুলো দেখাই নিস, দেখে নিস। আর তোদেরকে কি করছি আমি হচ্ছে অফলাইন বেসে তোদের তো অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি, তোরা ওখান থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে নিস, ঠিক আছে? তো এগুলা সলিউশন আমরা এমন করে, এটার প্রত্যেকটার পিডিএফ সলিউশন, অর্থাৎ এগুলো যেগুলো আমি লেখাইতেছি এগুলো এক্সামে ডিটো কেমন করে লিখতে লাগবে ওগুলো সবকিছু পাওয়া যাবে। ওকে, তো আমরা নেক্সট দিন থেকে নেক্সট চ্যাপ্টার থিওরি স্টার্ট করব। এবং এই চ্যাপ্টারে এমন ভাবিস না যে আর কোশ্চেন নাই, আরো কোশ্চেন অ্যাড হবে। তোদের ইনিশিয়াল স্টেজে এগুলা কোশ্চেন দিতেছি, আরো টেস্ট পেপার আসবে, ওগুলোর কোশ্চেন সলভ করবো। ইভেন আমার এই লেখা আরো কিছু কোশ্চেন আছে, সেগুলো কোশ্চেন এখনো দেওয়া হয়নি, ওগুলা কোশ্চেনও দেবো, ঠিক আছে? তো একটা করে চ্যাপ্টার এটা কি করেছে রেডি কর। তো তোদের কি থাকবে হচ্ছে এইটা চ্যাপ্টার এক্সাম নেব, ঠিক আছে? এরপরে তাহলে তোদের সবকিছু দিয়ে দিছি, এবার তোদের এক্সাম, ঠিক আছে? চল তাহলে টাটা আজকে।